টিভিতে খেলা চলছে, ক্রিকেট খেলা। ধারাভাষ্যকারের অনবরত বকবকে ড্রয়িং রুম মেতে আছে। হাতে ধরা ঠান্ডা জল ভর্তি গ্লাসের গা বেয়ে চুয়ে চুয়ে পড়া পানি দিয়ে হাত ভিজে গেছে। টিভি স্ক্রিনের দিকে চেয়ে স্থির গতিতে গ্লাসটার সামনের টেবিলের উপর রেখে দিল মাহতাব সাহেব। মুনতাহা ঘুমাতে গিয়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। না দেখেই বলতে পারছে মেয়েটা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। মায়ের মতো স্বভাব, রোজ রাতে ঘুমানোর আগে নিয়ম করে চুল আঁচড়ানো, দুপাশে দুটো বিনুনি গাঁথা। কিছু একটা স্মৃতিচারণ করতে করতে অন্যমনস্ক হলো মধ্যবয়স্ক মন। ভাটা পড়ল মেয়ের কণ্ঠে। মুনতাহা ডাকছে। চোখ খুলল চকিতে। মুনতাহা খোলা চুলে দাঁড়িয়ে আছে, তার দিকে কিছু একটা বাড়িয়ে ধরেছে। বার কয়েক চোখ ফেলে দৃষ্টি পরিষ্কার করলেন তিনি। মেরুদণ্ড সোজা করে বসলেন, বললেন, কি এটা আম্মা? মুনতাহা ফাইলটা হাতে ধরিয়ে দিয়ে সরল কণ্ঠে বলল, তুমি কি ভাবছিলে আব্বু? আমি এ নিয়ে 5 বার ডেকেছি। মাহতাব সাহেব হাসলেন, চাপা হাসি। উত্তর না দিয়ে কাগজটা উল্টে পাল্টে বললেন, কিসের ফাইল মা? ওই যে ওই লোকটা দিয়ে গেল, সকালে এসেছিল যে। মাহতাব সাহেব ভ্রু কুঁচকালেন। ভিতর থেকে কাগজ বের করে দেখলেন ব্যাংকের কাগজই। আরশাদ দিয়ে গেছে তার মানে। কাগজগুলো পুনরায় ঢোকাতে ঢোকাতে খানিকটা গম্ভীর কণ্ঠে বললেন তিনি, তুই দরজা খুলেছিলি কেন? আমি মানা করেছি না? মুনতাহা সাথে সাথেই উত্তর দিল, আমি দরজা খুলিনি আব্বু, ছাদ থেকে নামলাম তখন উনি উঠছিলেন, তখনই তো দিলাম। আমি নিয়েই দরজাটা আটকে দিয়েছি। মাহতাব সাহেব এক পলক তাকালেন। মুনতাহা পাশে বসেছে। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করবি না আম্মা, কখনো বিশ্বাস করবি না। এই বিশ্বাস জিনিসটা খুব সেনসিটিভ একটা বিষয়, খুব স্পর্শকাতর। একবার পাকাপোক্তভাবে হয়ে গেলেই এটা ভাঙনটা তখন আর সহ্য হয় না। সবসময় মনে রাখবি, বিশ্বাস ভাঙন জিনিসটার মতো বাজে জিনিস পৃথিবীতে আর দুটি নেই। তাই কখনো কাউকে। মুনতাহা গলা নামিয়ে উত্তর দিল, বিশ্বাস করব না। মাহতাব সাহেব হাসলেন। মুনতাহার শান্ত শীতল চোখ দুটিতে একটুখানি চমকে দিতে ধীর গলায় বললেন, এত রাতে ছাদে যাবি না, আর বিকেলেই কাপড় নিয়ে আসবি। যতখানি আশা করেছিলেন তার থেকে বেশি চমকালো মুনতাহা। মাহতাব সাহেব এবারও হাসলেন। তিনি জানেন আরশাদ ফেরে রাত করে। তার ডিউটি টাইম কতটুকু তাও তিনি জানেন। ব্যাংক থেকে বাসার দূরত্ব সম্পর্কেও অবগত আছেন। আরশাদ তখন উঠেছিল, তার মানে অফিস থেকেই ফিরেছে। আর মুনতাহা তখন ছাদ থেকে নেমেছে, মানে সে রাত করে ছাদে গিয়েছে। মুনতাহা আমতা আমতা করে বলল, আমি আসলে। মাহতাব সাহেব তার অপরাধী চেহারার বিপরীতে নরম কণ্ঠে বললেন, আজকেরটা মাফ, এখন ঘুমাতে যা আম্মা, শুভরাত্রি। মুনতাহা মিষ্টি হেসে শুভরাত্রি আব্বু। বলে উঠে যেতেই মাহতাব সাহেব সন্ধানী গলায় প্রশ্ন করলেন। বেনি করলি না? মুনতাহা সাবলীল কণ্ঠে উত্তর দিল, কাল তো ভার্সিটির প্রোগ্রাম আছে, সকাল সকাল যেতে হবে। বেনি করে ঘুমলে চুল ভাঁজ ভাঁজ হয়ে কুকড়ে থাকবে, তাই করিনি। শাড়িতে মেয়েদের অন্যরকম দেখায়, তবে এত বেশি অনুমান করেনি আরশাদ। এই 25 টাকা ডজনের লাল রেশমিতেও যে কারো হাত এতটা সুন্দর লাগতে পারে ভাবেনি একদম। নরম তালুর মাঝ বরাবর বৃত্তাকারে আলতা আঁকানো নখে মেহেন্দি, ঢেউ খেলানো চুল, কানের পিছে গোজা। আরশাদের ধারণা অধিকাংশ মেয়েদের মাঝখানে সিঁথি কাটলে বাজে দেখায়, কিন্তু এই মেয়েটাকে দেখাচ্ছে না। উল্টো মনে হচ্ছে এই কপালে নাক বরাবর সিঁথি না কাটলেই বরং বিরাট কেলেঙ্কারি হয়ে যেত। মুনতাহা যখন এক হাতে শাড়ির কুচি ধরে রিকশায় উঠল, আরশাদের ঈগল চোখ তার পায়ে লেপ্টে থাকা অযত্নের নুপুরচোরাকেও চোখের নির্লজ্জ ভাষায় উত্তক্ত করতে সময় নষ্ট করল না। সেই চাহনিতে নুপুরগুলো বোধহয় লজ্জা পেল খুব। মুনতাহা কুচি ছেড়ে দিতেই তারা ঝটপট লুটিয়ে নিল নিজেদেরকে। পয়লা বৈশাখ না আজ, বাংলার নববর্ষ, নতুন বছর। সদ্য ঘুম ভাঙা আরশাদের চোখ দিনের উজ্জ্বল আলোয় এবছরের প্রথম লাল গোলাপটাকেই দেখে নিল যেন। মাহতাব সাহেব রিকশার হুট তুলে দিলেন। আরশাদ চোখ সরিয়ে নিল। নিজেকে বুঝছিল গোলাপে কাঁটা থাকে। সেদিন কেন যেন খুব বড় ঝড় নামলো। একটা প্রকাণ্ড ঘন মেঘ পুরো শহরটাকে ঢেকে ফেলল সন্ধে হতে না হতেই।
কালবৈশাখীর আগাম বাতাস শুরু হলো। বস্তির টিনের চালাগুলো লণ্ডভণ্ড হলো। আশেপাশে কেমন একটা রমরম ভাবমূর্তি ফুটে উঠতেই ঘটল আরেক বিপত্তি, মহা বিপত্তি। মাহতাব সাহেব একটা কাজে বেরিয়েছিলেন, ঝড়ের কবলে আটকা পড়লেন তিনি। বড় রাস্তায় গাছ উপড়ে বাজে অবস্থা, চলাচলের জো নেই। তাছাড়া এমন ধুলো ঝড় বের হবারও উপায় নেই। তুমুল বজ্রপাত হচ্ছে, জগৎ মহাজগৎ থর থর করে কেঁপে উঠছে। রিক্টার স্কেল ধরে মাপলে বোধ হয় 6-7 ছাড়িয়ে যেত। ঘড়িতে তখন 7:10। মুনতাহাকে আনতে যাবার কথা 6:30টার দিকে। একা একা সে আসতে পারে না বলতে আজ পর্যন্ত কখনো আসেনি। সব সময় তিনিই পৌঁছে দিয়ে আসেন, আবার যে নিয়ে আসেন। ফোন করছে, ফোন বন্ধ। অতিমাত্রার দুশ্চিন্তায় মাহতাব সাহেবের প্রেশার বেড়ে গেল হুড় হুড় করে। শেষমেশ কোনো রকম উপায়ান্তর না পেয়ে আরশাদকে ফোন লাগালেন তিনি। ব্যাংক বন্ধ আজকে, সরকারি ছুটি, বাসায় থাকার কথা। পকেটে ফোন ভাইব্রেট হতেই ঠোঁট থেকে সিগারেট সরালো আরশাদ। সাদা ধোয়া ছাড়তে ছাড়তে বাঁ হাত থেকে চায়ের কাপটা নামিয়ে রাখলো কাঠের বেঞ্চির উপর। রাস্তার মাঝে পথ শিশুদের ঝপাঝপ উত্তম মাত্তামের দিকে চেয়ে ফোন বের করলো। এক ঝলক নাম্বারটা দেখে রিসিভ করলো অলস ভঙ্গিতে। আঙুলের অভিজ্ঞ টোকায় সিগারেটের ডগায় জমা ছাই ফেলতে ফেলতে সালাম দিল। মাহতাব সাহেব ভূমিকা না করেই বললেন, তোমার তো আজকে অফিস নেই, তুমি কি বাসায় আছো এরশাদ? আরশাদ ভ্রু কুচকালো, বলল, না আঙ্কেল, বিকেলে একটা কাজে বের হয়েছি, এখনো ফিরিনি। কোনো দরকার? মাহতাব সাহেব বড় সড়ো শ্বাস ফেলে বললেন, একটু দরকার ছিল। এটুকু বলে একটু থামলেন তিনি। এক মুহূর্ত ভেবে বললেন, আমি একটা জায়গায় আটকা পড়েছি। কেমন ঝড় দেখছই তো। সমস্যা হলো আমার মেয়েটা এখনও ভার্সিটিতে। ওকে আনতে যাওয়ার কথা ছিল, এখন তো বের হওয়াই সম্ভব না। ও একা আসতে পারে না, এখনও অপেক্ষা করছে। বুঝোই তো, রাত হয়ে গেছে। ফোন করছি, ফোন বন্ধ। তুমি যদি কাছাকাছি থাকো তাহলে ওকে একটু নিয়ে আসতে পারো বাবা। আরশাদ আধা খাওয়া সিগারেটটা ড্রেনে ফেলে দিল। কালো পানির স্রোতে তরতর করে হারিয়ে গেল জ্বলন্ত ছোট্ট অগ্নিকুণ্ডটা। বাইকের উপর রাখা গাঢ় বেগুনি ছাতাটা ভিজে গেছে, এখনো ভিজছে, ভিজেই যাচ্ছে বিগত আধ ঘন্টা যাবৎ। চায়ের দাম মিটিয়ে দিল আরশাদ। দোকানের ছাউনি দিয়ে বেরিয়ে হেলমেট পরতে পরতে বলল, কোন ভার্সিটি আঙ্কেল? ইটের পিলারে কাঁধ ঠেকিয়ে শুষ্ক নয়নে মূল ফটকের দিকে চেয়ে রয়েছে মুনতাহা। মাঝে মধ্যে দমকা বাতাসে লম্বা আঁচল এলোমেলো উড়ে ফের শান্তশিষ্ট বিড়াল ছানার মতন গায়ের সাথে লেপটে যাচ্ছে। ঘুম ঘুম পাচ্ছে, পরিবেশটাই কেমন ঝিমানো। তার মতে এমন ঝড় বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে বিছানা জুড়ে সংসার পাতার মতো সুখ বোধ হয় এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সাথে ফোন ছাড়া কিছুই আনেনি, আর তাও এখন নিজের কার্যশক্তির সমাপ্তি ঘোষণা করে নিশ্চিন্তে হাতের মাঝে ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে। চার্জ নেই। মুনতাহা অযথাই পাওয়ার বাটনে 2-3 বার চাপ দিল। নিষ্ফল, অনর্থক চেষ্টা। বৃষ্টির গতি আরও বেড়েছে, সারা রাতেও থামবে বলে মনে হয় না। দীর্ঘশ্বাস ফেলে এদিক ওদিক তাকালো সে। এখনো সবাই যায়নি, যদিও ওর ইয়ারের মেয়েরা নেই, কিন্তু সিনিয়র ভলেন্টিয়াররা আছে। ওদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ঝড়ে মাঠের প্যান্ডেল ভেঙে চুরে গেছে, সে নিয়েই বোধহয় কোনো সমস্যা হয়েছে। ভেতরের দিকে আলো চলছে, কিন্তু এপাশের বাতি বন্ধ। মুনতাহা পিলারে মাথা ঠেকিয়ে চোখ বুঝল। কানের পিছনের চুলগুলো নিরুদ্দেশ উঠছে। গুজে দেওয়ার মতো শক্তিটাও পাচ্ছে না হাত। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সবে মাত্র একটু আধটু ঘুম ধরতেই কেউ মুখের উপর কৃত্রিম ওলট ছুড়ে দিল, ফ্ল্যাশ লাইট। মুনতাহা বিরক্তিতে কপাল কুঁচকে পিটপিট করলো। মুনতাহাকে তাকাতে দেখে আঙুলের ছোঁয়ায় লাইট নিভিয়ে দিল আরশাদ। মুনতাহা তখন পুরোপুরি সজাগ না হলেও বিস্ময়ে সজাগ হতে বেশিক্ষণ লাগলো না। আরশাদ সিঁড়ি ভেঙে উঠতে উঠতে গমগমে ভরাট গলায় মৃদু শাসনের স্বরে বলল, আপনি কোন আক্কেলে এই কোণার মধ্যে দাঁড়িয়ে আছেন মুনতাহা? মুনতাহা অপ্রস্তুত ভঙ্গিতে নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালো। দেখার চেষ্টা করলো, স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে লোকটা পুরো কাকপেঁচা। সাদা শার্ট, গায়ের সাথে সেটে আছে। মনের মতো অদ্ভুত প্রশ্ন জাগলো,
লোকটার কি একটাই শার্ট, যখন দেখে তখনই শুধু সাদা। আরশাদ ঝুঁকে হাতের বেগুনি ছাতাটা মুনতাহার পায়ের কাছে পিলারের সাথে ঠেকিয়ে রাখলো। মুনতাহা ত্রস্ত পায়ে একটু সরে গেল। আরশাদ ফোঁস করে শ্বাস ছেড়ে সোজা হলো। বিনা নোটিসে মুনতাহার শাড়ির আঁচল টেনে হাত মুছতে মুছতে বলল, আচ্ছা, ভয় পায়েন না। আপনার আব্বু পাঠিয়েছে আমাকে, বাসায় পৌঁছে দিতে বলেছে। আপনি নাকি একা একা যেতে পারেন না? মুনতাহা আরশাদের ভাবলেশীন আঁচল টেনে হাত মোছা দেখে অপর পাশের কাপড় খামচে ধরল। চরম অসম্মতিতে মিনমিন করে বলল, আপনি আমার আঁচল দিয়ে হাত মুছছেন কেন? দেখতে পাচ্ছেন না ভিজে গেছি? অন্ধ আপনি? মুনতাহা আমতা আমতা করলো, প্রত্যুর করলো না। আরশাদ তখনও হাত মুছে যাচ্ছে। আচমকাই হৃদয় কাঁপানো বজ্রপাত হলো। মুনতাহা হুড়মুড় করে একটু ভেতরের দিকে চলে গেল। আরশাদ পাশাপাশি থাকায় দূরত্ব ঘুচলো খানিকটা। বিদ্যুতের আলোয় জবজবে হাওয়া আরশাদকে দেখে কেন যেন খুব খারাপ লাগলো। শিথিল হলো সে। খামচে ধরা আঁচল ছেড়ে দিল। মিনমিন করে বলল, আপনি ছাতা থাকতে এমনি ভিজছেন কেন? বাইকের মধ্যে আমার মাথায় ছাতা ধরবে কে মুনতাহা? হ্যাঁ, ওটা আপনার জন্য এনেছি। ও, আরশাদ আঁচল ছাড়লো, পকেট থেকে ফোন বের করলো। পলিথিনে মোড়ানো সত্ত্বেও আংশিক ভিজে গেছে। আরশাদ যখন ফোনটাও তার আঁচলেই মুছলো, মন তার এক মুহূর্তের জন্য মনে হলো সে শাড়ির বদলে ঘর মোছার অতি অশোভনীয় নেতাটাই গায়ে জড়িয়ে এসেছে, যার কাজ শুধু এবং শুধুই মাত্র মোছামুছি করা। ঘড়িতে 8:05। আরশাদ মাহতাব সাহেবের নম্বরে ডায়াল করে মুনতাহার দিকে এগিয়ে দিল। বলল, আব্বুর সাথে কথা বলুন, টেনশন করছিলেন, আপনাকে ফোনে পাইনি। মুনতাহা ফোনটা হাতে নিয়ে মৃদুস্বরে উত্তর দিল। চার্জ শেষ হয়ে গেছে। মাহতাব সাহেব কল রিসিভ করলেন প্রথমবার রিং হতেই। মুনতাহা কিছু বলার আগেই রুদ্ধ কণ্ঠে বললেন, আরশাদ পৌঁছেছো? মন ঠিক আছে? ওকে, পৌঁছেছো বাবা? ও 3 নম্বর গেটেই দাঁড়িয়ে থাকে। মুনতাহা এক ঝলক আরশাদের সাথে দৃষ্টি বিনিময় করে নিমিলিত কণ্ঠে বলল। আমি ঠিক আছি আব্বু। উপাসের রুদ্ধশ্বাসে চাপা কণ্ঠটা সরে গেল। ওয়াল্লাহ আম্মু, আমি সরি মা, বুঝিনি ঝড় ছেড়ে দিবে। তুই আরশাদের সাথে চলে আয়, ও বাসায় পৌঁছে দিবে, ভয়ের কিছু নেই। মুনতাহা সাথে সাথে প্রশ্ন করল, আমি ওনার সাথে কেন যাব আব্বু? তুমি না বলেছো কাউকে বিশ্বাস না করতে, ওনাকে কেন করব? মাহতাব সাহেব একটু ভাবলেন মেয়েকে কি বলবে, শেষমেশ বললেন, কারণ আমি বলেছি তাই। মুনতাহা মেনে নিল একবারই। বলল, আচ্ছা ঠিক আছে। আরশাদ আর চোখে দেখছিল বাতাসে ভেজা ভেজা ভাব। মুনতাহার উচ্ছৃঙ্খল বেয়াদব চুলগুলোকে ইচ্ছে করছে এক থাপ্পড়ে কানের পিছে গুজে দেয়। আঁচলটাকে মনে হচ্ছে টেনে সেফটি পিন দিয়ে কোমরের সাথে সিটিয়ে দেয়। কি চরম অসভ্য! উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে। বাতাসটাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা থাকলে হয়তো তাও করে দিত। মুনতাহা কান থেকে ফোন নামালো, আরশাদের দিকে এগিয়ে দিল ধীর গতিতে। আরশাদ চোখের পলক ফেলল, মুগ্ধতাটা লুকিয়ে ফেলল যত্ন করে। ফোনটা হাতে নিয়ে না তাকিয়ে বলল, বৃষ্টি একটু কমুক, তারপর যাই। মুনতাহা মাথা নাড়ালো শুধু। পরের সময়গুলো খুব অস্বস্তিময়, জট পাকানো। এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন এক একটা মহাকাল। বৃষ্টি কমলো না, বরং বাড়লো আরও। শেষমেশ বৃষ্টি নিয়েই বেরিয়ে পড়লো আরশাদ। মুনতাহার উপর ছাতা ধরে ভার্সিটির গেট পেরিয়ে বাইরে এসে দাঁড়ালো। রিক্সা নেই, বাইকে যাওয়া সম্ভব না। মুনতাহা এক হাতে বাহুর শার্ট টেনে ধরেছে। অবিরাম হর্নের আওয়াজে সে অন্যমনস্ক হয়ে পড়লো যখন আরশাদ ঠিক সেই সময়ই ডাকলো। মুনতাহা? উত্তর এলো। হুম? আরশাদ কণ্ঠ খাদে নামিয়ে ধীর গতিতে বলল, আপনি জানেন, বছরে বিশেষ কিছু দিনে আকাশে ব্লাড মুন দেখা যায়। বাংলায় বলতে পারেন লাল চাঁদ। রূপালী চাঁদের রংটা সেদিন রক্তিম থাকে। প্রশংসা কিনা জানি না, তবে আপনাকে এখন এই মুহূর্তে ঠিক ব্লাড মুনের মতো লাগছে। লাল চাঁদ, একটা চাঁদ আমার পাশে দাঁড়িয়ে আছে, বিশ্বাস হয়? রাস্তার ধারে একটা কালো কুকুর ভিজছে। ভিজছে বলাটা ভুল, মূলত সে ভিজতে বাধ্য হচ্ছে। ঝুমঝুমে বৃষ্টিতে মাথা গোজার ঠাঁই হয়নি কোথাও। আরশাদ রিক্সা ভাড়া মেটাচ্ছিল। মুনতাহা তখনও তার বাহুর শার্ট টেনে ধরে রয়েছে। অবশ্য সারা রাস্তায় ছাড়েওনি,
একভাবে ধরেই রেখেছে তখন থেকে। বাদামি চামড়ায় মানিব্যাগটা পকেটে ঢোকালো আরশাদ। এদিক ওদিক তাকিয়ে মুনতাহাকে নিয়ে গেটের দিকে এগোতে এগোতে বলল। আপনি তো আমাকে রক্তাক্ত করে ফেলেন মুনতাহা। মুনতাহা কপাল কুঁচকালো, বলল। মানে? আরশাদ এক ঝলক হাতের দিকে তাকিয়ে বলল। শার্টটা দেখলে যে কেউ বলবে আমাকে বুঝি মাত্র গুলি করা হয়েছে, রক্ত মেখে একাকার। আরশাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো মুনতাহা। হাতকে উঠল মুহূর্তেই, হকচকিয়ে শার্টের হাতে ছেড়ে দিল। বিহবল চোখে চেয়ে বলল। সরি, আমি বুঝিনি। আহা, ঠিক আছে, আপনি ধরুন, আমি এমনি বললাম। মুনতাহা ধরল না, অপরাধীর মতন চোখ নামিয়ে ঈষৎ লজ্জিত কণ্ঠে বলল। আপনি গরম পানি দিয়ে ধুলেই আলতার রং উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আসুন সাবধানে। আঙ্কেল বোধহয় ফিরেননি এখনো। ভিতরে ঢুকে দরজার ধরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল মুনতাহা। মাথাটা হালকা বের করে ঠোঁট সরু করে তু তু জাতীয় আওয়াজ করতেই রাস্তার ধার থেকে এক প্রকার দৌড়ে কাছে চলে এলো কালো কুকুরটা। মুনতাহা ঢোকার জন্য একটু সরে দাঁড়াতেই চটপট ঢুকে পড়ল কাক ভেজা গায়ে। কৃতজ্ঞতার সহিত লেজ নাড়াতে লাগলো অনবরত। প্রায় সাথে সাথেই দারোয়ান আঙ্কেল কোত্থেকে যেন উদয় হলেন। কুকুরটাকে বের করার জন্য দ্রুত গতিতে পা বাড়াতেই মুনতাহা শক্ত চোখে চেয়ে কাট কাট কণ্ঠে বলল। ওকে বের করবে না আঙ্কেল, বৃষ্টি কমলে ও নিজেই চলে যাবে। দারোয়ান থেমে গেল। মুনতাহা বাড়িওয়ালার মেয়ে, 19-20 হলে তার চাকরি চলে যাবে ভেবে মৃদু কণ্ঠে সম্মতি দিল সে। আইসা আপামনি। আরশাদ নিঃশব্দে হাসল। চাঁদের তেজ দেখে খানিকটা প্রশংসাও করলো মনে মনে। মহা বিপত্তির সমাপ্তি ঘটাতে না ঘটেই ভাদল আরেক বিপত্তি। গেটে চকচকে তালা ঝুলছে। মুনতাহা বেকুবের মতো চেয়ে রইল কিছুক্ষণ। আরশাদ তার কেবল ফোন ধরা ফাঁকা হাত দুটোর দিকে চেয়ে বার কয়েক খুক খুক করে পরিষ্কার গলায় বলল। আপনার কাছে চাবি নেই? মুনতাহা ঘাড় বাঁকিয়ে তাকালো। দৃষ্টি বিনিময় হলো। দুপাশে মাথা নাড়িয়ে বলল। আমি তো চাবি নেই না সাথে, আব্বুর কাছেই থাকে সব সময়, মনে ছিল না। কণ্ঠের ভাঁড় ছেড়ে দিল সে। নিচের ঠোঁটের লিপস্টিক উঠে গেছে, লালের ফাঁকে ফাঁকে গোলাপি রং বেরিয়ে এসেছে, বাম কোণের দিকে ছড়িয়ে গেছে কিছুটা। আরশাদ বিচলিত ভঙ্গিতে চোখ নামালো। এমন হ্যাংলো স্বভাব তার নয়, কখনোই নয়। আজীবন নিজেকে সংযমী উপাধিই দিয়ে এসেছে। বার কয়েক ঢোক গিলে বলল সে। আপনি এই ফ্ল্যাটে বসুন কিছুক্ষণ, আঙ্কেল আসলে চলে যান। কণ্ঠ এলোমেলো শোনালো নিজের কাছেই। পকেট হাতড়ে চাবি বের করলো আরশাদ। মুনতাহা কি যেন ভেবে চুপচাপ এগিয়ে এলো। আরশাদ সন্ধানী গলায় বলল। আপনি আপত্তি করলেন না যে? বিশ্বাস করেছেন তাহলে আমাকে? আব্বু তো বললো বিশ্বাস করতে। মুনতাহার সহজ সরল উত্তর। আরশাদ একটু চুপ থেকে বলল। আব্বু না বললে করতেন না? মুনতাহা এক ঝাঁক দোটানা নিয়ে উত্তর দিল। কি জানি। সাবিনা বেগমকে হাভাতের মতো চেয়ে থাকতে দেখে খানিকটা ইতস্তত বোধ করলো মুনতাহা। আরশাদের পাশ ঘেঁষে গেল, দাঁড়ালো। আরশাদ জুতার ফিতা খুলছিল। মুনতাহা চাপা কণ্ঠে বলল। আপনি বলুন আমি কে, উনি কি না কি ভাবছেন। আরশাদের মাও বেরিয়ে এসেছে ততক্ষণে। মুনতাহাকে এক নজর আপাদমস্তক দেখিয়ে নিয়ে সে বলল। তুই এমনি ভিজেছিস কেন বাবা? ওকে। আরশাদ সহজ গলায় উত্তর দিল। মাতাব আঙ্কেলের মেয়ে মুনতাহা। আঙ্কেল ঝড়ে আটকা পড়েছেন, তাই ইউনিভার্সিটি থেকে নিয়ে আসতে বললেন। ঝড় বৃষ্টির মধ্যে তারপর রাত হয়ে গেছে, চিন্তা করছিলেন খুব, তাই নিয়ে আসলাম। ওনার কাছে ফ্ল্যাটের চাবি নেই, আঙ্কেল আসা পর্যন্ত এখানেই থাকুক। আরশাদের মা হাসলেন এবার। একটা বিনীত আদরে ভাব চলে এলো কণ্ঠে। ও বসো 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 মা, দাঁড়িয়ে আছো কেন? মুনতাহা তীব্র সংকোচ নিয়ে আরশাদের দিকে তাকালো। যেন তাকে ছাড়া এক পা বাড়াতেও লজ্জা, ভীতি, দ্বিধা। আরশাদ আশ্বস্ত করে বলল। বসুন মুনতাহা, আমার আম্মা আর ইনি আমার দাদু, ভয় পেন না।